যুগনায়ক বিবেকানন্দ, সর্বতোমুখী প্রতিভা, পর্ব 12। সমকালীন একটি ঘটনায় নরেন্দ্রনাথের বয়স্যপ্রীতি ও কৌতুকপ্রিয়তার সুন্দর পরিচয় পাওয়া যায়। বিয়ে পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় আসিয়াছে এবং সকলেরই টাকার সংস্থান আছে, নাই শুধু চোর বাগানের বন্ধু গরিব হরিদাসের। সে টাকা সংগ্রহ করিতে পারে নাই, তাছাড়া 1 বৎসরের বেতন বাকি। অবশ্য এইরূপ বিশেষ ক্ষেত্রে টাকা মুকুব করার ব্যবস্থা ছিল, আর তাহার ভার ছিল রাজকুমার নামক কলেজের একজন বৃদ্ধ কেরানির উপর। হরিদাস চট্টোপাধ্যায় দেখিলেন কোনো প্রকারে পরীক্ষার ফি দেওয়া চলে, কিন্তু বেতনের টাকা দেওয়া অসম্ভব। তবে রাজকুমার বাবু দয়াশীল বলিয়া পরিচিত ছিলেন, যদিও তাহার নেশা করার একটু দুর্নাম ছিল। সব শুনিয়া নরেন্দ্র হরিদাসকে ভরসা দিলেন, সব ঠিক হইয়া যাইবে। 2-1 দিন পরে যখন রাজকুমার বাবুর টেবিলে খুব ভিড় জমিয়াছে এবং ছেলেরা একের পর এক টাকা জমা দিতেছে, তখন নরেন্দ্রনাথ ভিড় ঠেলিয়া গিয়া রাজকুমারকে বলিলেন, মশাই, হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না, আপনি একটু অনুগ্রহ করে তাকে মাপ করে দিন। তাকে পাঠালে সে ভালো রকম পাস করবে, আর না পাঠালে সব মাটি হয়। রাজকুমার মুখ বিকৃতি করিয়া বলিলেন, তোকে জ্যাঠামি করে সুপারিশ করতে হবে না, তুই যা, নিজের চরকায় তেল দিগে। আমি ওকে মাইনে না দিলে পাঠাবো না। নরেন্দ্র তাড়া খাইয়া পলাইলেন, বন্ধুও হতাশ হইলেন। তবু নরেন্দ্র ভরসা দিয়া বলিলেন, তুই হতাশ হচ্ছিস কেন? ও বুড়ো অমন তাড়াতুড়ি দেয়। আমি বলছি, তোর একটা উপায় করে দেব, তুই নিশ্চিন্ত হ। এদিকে নরেন্দ্র বাটিতে না ফিরিয়া হেদর ধারে এক গুলির আড্ডায় খবর লইয়া জানিলেন রাজকুমারও তখনও আসেন নাই। নরেন্দ্র তখন একটা গলিতে গা ঢাকা দিয়া হেদর দিকে লক্ষ্য স্থির রাখিলেন। সন্ধ্যার অন্ধকার যখন বেশ ঘনাইয়া আসিয়াছে, তখন রাজকুমারকে গুলির আড্ডার দিকে চুপি চুপি আসিতে দেখিয়া তিনি অকস্মাৎ গলির মুখে হাজির হইয়া রাজকুমারের পথ আগলাইয়া দাঁড়াইলেন। নরেন্দ্রকে দেখিয়াই বৃদ্ধ প্রমাদ গণিলেন, তবু সহজভাবে জিজ্ঞাসা করলেন, কিরে দত্ত, এখানে কেন? নরেন্দ্র হরিদাসের প্রার্থনা আবারও পেশ করিলেন এবং সঙ্গে সঙ্গে ভয় দেখাইলেন, প্রার্থনা মঞ্জুর না হইলে গুলির আড্ডার কথা কলেজময় রটাইয়া দিবেন। বৃদ্ধ তখন বললেন, বাবা, রাগ করিস কেন? তুই যা বলছিস তাই হবে। তুই যখন বলছিস, আমি কি তা না করতে পারি? নরেন্দ্র তবুও কৌতুক ভরে জানিতে চাইলেন, ইহাই যদি তাহার প্রকৃত মনোভাব, তবে সকালে ঐরূপ বলিতে কি আপত্তি ছিল? বৃদ্ধ বুঝাইয়া দিলেন, তখন মুকুব করিলে তাহার দৃষ্টান্তে অপর ছেলেরাও ঐরূপ ধরিয়া বসিত। তবে বেতন মাপ হইলেও পরীক্ষার ফিটা মুকুব হইবে না, ওটা দিতেই হইবে। নরেন্দ্র সম্মতি জানাইয়া বিদায় লইলেন। এদিকে নরেন্দ্র চক্ষুর আড়াল হইতেই রাজকুমার একটু এদিক ওদিক তাকাইয়া গুলির আড্ডায় ঢুকিয়া পড়িলেন। হরিদাসদের বাসা ছিল চোরবাগানে ভুবনমোহন সরকারের গলিতে। পরদিন সূর্যোদয়ের পূর্বেই নরেন্দ্র বন্ধুগৃহে আসিয়া দরজায় করাঘাত করিয়া গান ধরিলেন, অনুপম মহিম পূর্ণ ব্রহ্ম কর ধ্যান, নির্মল পবিত্র উষাকালে ভানু নবতার সেই প্রেম মুখ ছায়া, দেখো উদয়গিরি শুভ্র ভালে, মধু সমীরণ বহিছে শুভদিনে, তার গুণগান করি অমৃত ঢালে, মিলিয়ে সবে যাইব চলো ভগবত নিকেতনে, প্রেম উপহার লয়ে হৃদয় থালে। তারপর হরিদাসকে বলিলেন, ওরে, খুব ফুর্তি কর, তোর কাজ ফতে হয়েছে, তোর মাইনের টাকাটা আর দিতে হবে না। তারপর সে সন্ধ্যার কাহিনীটি গা ঢাকা দিয়া সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া থাকা রাজকুমারের চুপি চুপি আগমন ও সচকিত ইতস্তত নিরীক্ষণ, হঠাৎ নরেন্দ্রের আবির্ভাব, রাজকুমারের ভয়ে জড়সড় হওয়া, বেতন মাপ করিয়া গুলির আড্ডায় ঢোকা ইত্যাদি অঙ্গভঙ্গি সহকারে সকলকে দেখাইয়া ও শুনাইয়া হাসির ফোয়ারা ছুটাইলেন। বেনি ওস্তাদের গৃহ ছিল মসজিদ বাড়ি স্ট্রিটে। বেনি ওস্তাদের পাড়ায় কেন, প্রায় বাড়িরই কাছে একই স্ট্রিটের উপর ছিল অম্বু গুয়ের কুস্তির আখড়া। ওস্তাদের নিকট গান শিখা নরেন্দ্রনাথ ওই আখড়ায় কুস্তি শিখতে যাইতেন। শ্রীযুক্ত রাখালচন্দ্র ঘোষ নরেন্দ্রেরই পাড়ায় থাকিতেন এবং নরেন্দ্রেরই সঙ্গে বহু জায়গায় যাতায়াত করিতেন। এই সূত্রে তিনি অম্বু গুহের
আখড়ায় ব্যায়ামাদি শিক্ষা করিতেন। তাছাড়া নরেন্দ্রের প্রভাবে তিনি ব্রাহ্ম সমাজেও যাইতেন। এক সময় নরেন্দ্রনাথ পিতার আদেশে পিতৃবন্ধু অ্যাটর্নি শ্রীযুক্ত নিমাই চন্দ্র বসুর অফিসে শিক্ষানবিশ রূপে কাজ করেন। ফ্রিম্যাসনসের নিয়মানুযায়ী তাহার 21 বৎসর পূর্ণ হইলে পিতার আদেশে ওই লজে ভর্তি হন। তখনকার দিনে উকিল, জজ, সরকারের বড় বড় অফিসার অনেকেই ফ্রিম্যাসনদের দলে নাম লিখাইতেন। বিশ্বনাথবাবু হয়তো ভাবিয়া থাকিবেন, সেখানে গেলে ভবিষ্যৎ সাংসারিক জীবনে পুত্রের সুবিধা হইবে, কেননা সেখানে অনেক পদস্থ প্রভাবশালী ব্যক্তির সহিত পরিচয় হইবে। নরেন্দ্রের ভ্রাতা মহেন্দ্রবাবু বলেন, বিএ পাশের পর বিশ্বনাথবাবু নরেন্দ্রকে ইংলণ্ডে পাঠাইবার আশা পোষণ করিতেন, কিন্তু ঠিক তখনই দেহত্যাগ হওয়ায় তাহা হইয়া ওঠে নাই।